তুমি কি 2025 সালের একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। হাই হ্যালো, কী অবস্থা? আমি মোহাম্মদ আলামিন, ইম্পালস এডুকেয়ারের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি। তো আজকে আলোচনা করব এই এক মাসে তুমি তোমার একটা ভালো প্রিপারেশান বিল্ড আপ করবা কেমন। তো চলো ভিডিও শুরু করা যাক। Impulse Educare, all your edu support in one channel. কথা হচ্ছে যারা জাস্ট পাস করতে চাও সে সমস্ত কথাবার্তা আজকে হবে। তো চলো শুরু করি। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। দেখো, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে পাস করা বা ভালো রেজাল্ট করা তুলনামূলকভাবে সোজা, খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে তোমার 9-10-এর ব্যাপারগুলো। এই হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে ওইখান থেকে মোটামুটি এটা তোমরা সবাই জানো, বা 9-10-এ যারা ফাঁকি দাও নাই একটু করে আসতে তারা পারবা এখান থেকে, তো এটা তুমি করবা। তারপর হচ্ছে হিসাবের বইসমূহ থেকে জাবেদা খতিয়ান, এখানে জাবেদা খতিয়ান নগদ বই আছে, তো এটা করবা। এটা করলে মোটামুটি তুমি 20 মার্কসে অ্যান্সার করতে পারবা। তো যারা একদম কোমাতে আসো, মানে তোমার জাস্ট বাঁচতে হবে এমন একটা অবস্থা, তো এই সেকেন্ড চ্যাপ্টারটা খুব বেশি ভালোভাবে করবা। হিসাবের বইসমূহ এখান থেকে জাবেদা খতিয়ান নগদ বই, অর্থাৎ আরও কিছু আছে, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, নগদ বই 1 ঘর 2 ঘর 3 ঘর নগদ বই যেগুলো আছে এগুলো ঠিকঠাক মতো করবা কেমন। এরপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখান থেকে একটা কোশ্চেন আসবে, অ্যান্সার করতে হবে। এইটা বলার পিছনে কারণ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী যদি তুমি মানে ধরো 20 মিনিটে যদি তুমি বুঝতে পারো তাহলে করতে পারবা, নাইলে পারবা না। আমার একটা ভিডিও ছিল, যদি চাও তো দেখতে পারো। আর যদি তোমার টিচাররা ঠিক মতো করিয়ে হবে তাহলে ওই মতো এইটা করবা। ব্যাংক সমন্বয় বিবরণী বুঝতে পারলে খুবই সোজা, 20 মিনিটে কভার আপ করা যায়। তো এটা থাকবে তোমাদের জন্য। আর যারা কোমাতে আসো তারা চাইলে বাদ দিতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। এরপর হচ্ছে রেওয়ামিল করবা মাস্ট। দেখো, এই 3টা যদি তুমি করো, এই 3টা বাদ দাও, এইটা বাদ দাও, এইটারে বাদ দাও, এইখান থেকে করো তো 20 মার্কস। এখান থেকে 20 মার্কসে অ্যান্সার করতে পারবা। এটা 10, 30। আর্থিক অবস্থার দুইটা, ওইটাতে তো আমার আর ক্ষমতা নাই, এটা থেকে কমায়া দেওয়ার, নাইলে কমায়া দিতাম। তো এই হচ্ছে কথা। নেক্সট হচ্ছে কার্যপত্র। আমার সাজেশন থাকবে কার্যপত্র যারা করছো তারা করবা, আর যারা করো নাই, মানে আমি মূলত যাদের জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি তারা কার্যপত্রটা স্কিপ করো। নেক্সট হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণ, তোমাদের 8ম অধ্যায়। তুলনামূলকভাবে সোজা, তো চাইলে এখান থেকে ভালো মার্কস ক্যারি করা যায়, 10-এ 10 পাওয়া সম্ভব। অবচয়ের যে চ্যাপ্টারটা, এখানে অনেকগুলো মেথড আছে, তুমি জাস্ট সরলরৈখিক আর ক্রমহ্রাস মানজির। দুইটা করবা, এখান থেকে এই 2টা করবা, তাইলে হবে। তাহলে কি যাচ্ছে, এইটা রেওয়ামিল, অবচয়, আর্থিক বিবরণী 2টা। তো মোটামুটি তুমি যদি একদম কমাতে থাকো, মানে জাস্ট তোমার পাস করতে হবে, সেক্ষেত্রে তুমি করবা হিসাবের বই, রেওয়ামিল, দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আর আর্থিক বিবরণী তো মাস্ট করতে হবে। তো এগুলো করলেই আশা করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তুমি আর সমস্যা ফেস করবা না। আশা করি ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পাশে হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারে দেখো, এখানে প্রথম চ্যাপ্টার আছে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের অঙ্কের ক্ষেত্রে কি হয়, বেশ কিছু ছোট ছোট ক্যালকুলেশন আছে, তো এইগুলো যদি ভুল হয় তাইলে এখান থেকে মার্কস ওঠানো যায় না। একটু মানে ট্রিকি ছোট ছোট ক্যালকুলেশন, কিন্তু করা যায় চাইলে। তো যারা সমস্যাতে আছো তারা, আচ্ছা দেখি কথা বললি পরে বলতেছি। এরপর শেয়ার ইস্যু, এটা করবা। শেয়ার ইস্যু এইখান থেকে যে জাবেদা তো কমন জাবেদা আশা করি পারবা, কিন্তু ক্যালকুলেশনগুলো একটু ভালো করে দেখবা। এখান থেকে অনেকের জাবেদা ঠিক হয় কিন্তু ক্যালকুলেশন গিয়ে ভুল করে, তো এটা একটু খেয়াল রাখবা, এটা করবা। নেক্সট হচ্ছে
আর্থিক বিবরণী এখান থেকে তো দুইটা করতে হইব। আর্থিক বিবরণীর দুইটা, এটা তো আর মাপ নাই এখন, এটা তোমাদের উপর। যারা কমাতে আসো তারা ম্যাক্সিমাম ছেড়েই আসে, উপায় নাই। এরপর উৎপাদন ব্যয় হিসাব, এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। উৎপাদন ব্যয়, এটা দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে বেতন মজুরি। বেতন মজুরি খুবই সোজা, 10 মার্কস ওঠানো কোনো ব্যাপারই না। তো উৎপাদন ব্যয় বিবরণীও সেম, এখানে হচ্ছে একটা মাত্র ছক আছে, ওই ছকটা ঠিক মতো পারলে এটা করা সম্ভব হয়, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা পারবা, এবং পারবাটার বা বলা পরের কথা, তোমাকে করতে হবে। মানে বাঁচতে হইলে, অ্যাকাউন্টিংয়ে পাস করে আসতে হইলে এরকম একটা চ্যাপ্টার করতে হবে। শেয়ার ইস্যু, উৎপাদন ব্যয়, বেতন মজুরি, আর হচ্ছে ফিফো বা মজুত পণ্যের হিসাব রক্ষণ, যেটা ফিফো আর ভারযুক্ত গড়, এই দুইটা জিনিস করতে হবে এখান থেকে। কারণ লিফো তো নাই, লিফো নাই যেহেতু, ফিফো আর ভারযুক্ত গড় থেকে এই দুটা করবা। তাহলে চ্যাপ্টার হচ্ছে মোটামুটি এইটা কি শেয়ার ইস্যু, উৎপাদন ব্যয় হিসাব, বেতন মজুরি, আর হচ্ছে ফিফো, ভারযুক্ত গড়, এই তিনটা হচ্ছে তোমার করতে হবে। আর আর্থিক বিবরণী তো ফিসাবিলিল্লাহ, আল্লাহর নামের সাইডে দিলাম। কেমন অ্যাকাউন্টিং মোটামুটি এগুলো করলে অ্যাকাউন্টিং পারা যাবে। নেক্সট আসছি হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা প্রথম পথ। দেখো, ব্যবস্থাপনা নিয়ে কথাবার্তা বলার কিছু নাই, এখানে পোলাপাইন ফেল করবে না, কিন্তু ভালো রেজাল্ট করা টাফ। প্রথম ছিল ব্যবসায়ের মৌলিক ধারণা, এটা 9-10 চ্যাপ্টার। ব্যবসা সম্পর্কে মৌলিক ধারণা দিয়েছে, এখানে বিভিন্ন শিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওই শিল্পের সেগমেন্টগুলো বেশি করে দেখবা। শিল্প সম্পর্কে পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে তারপর এক্সাম হলে যাবা। এরপর হচ্ছে এখান থেকে শিল্পটা আরও অনেক কিছুই আছে, কিন্তু শিল্প এখান থেকে অবজেক্টিভও হয়, কোনটা কোন শিল্প এই রিলেটেড। আর এটা যেহেতু 9-10 চ্যাপ্টারেরই মতো, তো এটা অ্যান্সার করা তুলনামূলক ইজি। এবার ব্যবসায় পরিবেশের কিছু উপাদানগুলো আছে, ওই যে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এই যে উপাদানগুলো আছে 6টা, ওই উপাদানগুলো খুব ভালো করে এখান থেকে ওইগুলো থেকেই, এবং কোনটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনুকূল নাকি প্রতিকূল সেটা এগুলো দেখবা, তাহলে পারবা আশা করছি। নেক্সট হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী, এটা নিয়ে বলার কিছু নাই, পড়তে হবে, পারবা। অংশীদারি ব্যবসায় থেকে কী পড়বা সেটা একটু বলি। অংশীদারি ব্যবসায় যে বিলোপ সাধন আছে, ওইখান থেকে তুমি যে পরীক্ষায় দাও একটা অবজেক্টিভ পাবা। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন কত নাম্বার ধারাতে বলা আছে, আর এইগুলো হচ্ছে মানে কোন ধারা অনুযায়ী কীভাবে, যেমন সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, এটা কোন ধারাতে আছে, এই ব্যাপারগুলো দেখে যাবা অংশীদারি ব্যবসায় থেকে। অংশীদারি ব্যবসায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় আংশিক, এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাদ দিয়ে দাও, প্যারা নাই। এই ব্যাপারগুলো এইগুলো পড়ে গেলেই অ্যান্সার করতে পারবা। যারা কমাতে আসো, যারা ভালো রেজাল্ট করতে চাও, একটা ছাড়ার সুযোগ নাই। এবার শুন, নৈতিকতা, সামাজিক দায়িত্ব, সমবায় সমিতি আমি রাখলাম, সমবায় সমিতি পড়লো। এখন হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এই চ্যাপ্টারে তুমি মানে কিছু যদি নাও পড়ে যাও তাও লিখতে পারবা। নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাতে কোশ্চেন হবে, এবং তুমি যদি কিছু নাও পড়ে যাও সেখানেও অ্যান্সার করে আসতে পারবে। এই তো মোটামুটি এইগুলো পড়লে হচ্ছে, মানে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার বাদ দেওয়ার সুযোগ নয়। অংশীদারি ব্যবসায়, এক মালিকানা ব্যবসায় পড়বা, সবই পড়বা মোটামুটি। জাস্ট যে যৌথ মূলধনী ব্যবসায় ওইটা চাইলে একটু স্কিপ করতে পারো, আর সমবায় সমিতি, তাছাড়া বাকিগুলো পড়তে হবে। কোমা থেকে সরে আসতে হবে, কোমাতে আছে এটা বলা যাবে না। তবে 1 মাস খুবই কম সময়, হ্যাঁ। এটার মধ্যে তোমরা কী করবা, একটু রুটিন করে, এর মধ্যে আবার ঈদ আছে, ঈদে বেশ কিছুদিন সময় নষ্ট হয়ে যাবে, তো এর মধ্যে একটু রুটিন করে তোমরা মানে একটু পড়াশোনা করলো, নাইলে সামনের দিনগুলো খারাপ হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষা মোটামুটি কঠিন হতে পারে, আচ্ছা যাক, ওটা ভয় দাঁড়ায় লাভ নাই। এবারে দ্বিতীয় পত্রে প্রথম অবস্থায় আছে যে ব্যবস্থাপনার ধারণা, এটা পড়বা। ম্যানেজমেন্টের কাজগুলো আছে এখানে। আর সেকেন্ড চ্যাপ্টার আছে ম্যানেজমেন্টের নীতি, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতি হচ্ছে ফেওল সাহেব যে 14টা নীতি দিয়েছে, এই 14টা নীতি পড়লে হইব। হেনরি ফেওল সাহেবের যে 14টা নীতি দিয়েছিল ওইগুলো, আর FW টেলরের 4টা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি।
হেবল সাহেবের 14টা নীতি যদি ফুল ঠিকঠাক মতো করে যাওয়া যায় তাইলেই এখান থেকে অ্যান্সার করা পসিবল। এরপর আসে হচ্ছে পরিকল্পনা আছে, সংগঠন আছে, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, আর কি আছে নেতৃত্ব নিয়ন্ত্রণ। দেখো এইখানে হচ্ছে এটা গেছে পরিকল্পনা পড়বা। সংগঠন থেকে যেটা খুব বেশি আছে এখানে সংগঠনের যে কাঠামোগুলা, যেমন সরলরেখীয় পদস্থ কর্মী, মেট্রিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, এই কাঠামোগুলা কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে এক্সাম হলে যাইতে হইব। কর্মী সংস্থা এটা HRM এর একটা পার্ট, HRM এর একটা সেগমেন্ট, এটা একটু দেখে যাবা। নেতৃত্বের বিভিন্ন স্টাইল আছে না, নেতৃত্বের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, এইগুলো দেখবা। নিয়ন্ত্রণের ধাপগুলা কি কী, নিয়ন্ত্রণের 3টা যে ব্যাপারগুলো আছে, এই 3টা জিনিস দেখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার। ম্যানেজমেন্টও গেল, হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট। এরপর আসছে হচ্ছে ফিন্যান্স প্রথম পত্র। দেখো ফিন্যান্সের যে ব্যাপার, প্রথম পার্টে তো সবই ম্যাথ, নামটা এই জন্যই ফিন্যান্স হয়েছে। তো প্রথম যে চ্যাপ্টারটা আছে এইখানে থিওরিটিক্যাল কিছু অ্যান্সার করতে পারবা। অর্থায়নের সূচনা, এত গরম, অর্থায়নের সূচনা। এখানে যে অর্থায়নের 3-4টা নীতি আছে না, তার লবণা মুনাফা নীতি, ঝুঁকি মুনাফা নীতি, এই নীতিগুলো ক্লিয়ার হয়ে যাবা, এখান থেকে অ্যান্সার করবা। নেক্সট হচ্ছে অর্থের সময় মূল্য। 9-10-এর সাথে এটা পার্থক্য হচ্ছে ইন্টারমিডিয়েটে আইসা তনুইটির অঙ্ক দিয়ে রাখছে অর্থের সময় মূল্য, এখান থেকে ওইগুলো দেখবা। অ্যানুইটি থেকে আসে মূলত। প্রথম কথা হচ্ছে অর্থের সময় মূল্য অনেক দিন ধরেই করা, আমি তো তোমাদের যাদের কথা বলতেছি তারা মোটামুটি জানি না তোমাদের কি কন্ডিশন, এটা করে যায় মেন কথা এটা। নেক্সট হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, এটা মূলত বন্ড ভ্যালুয়েশন, বন্ডের মূল্য নির্ধারণ। কেমন, যদি অন্য অঙ্ক আছে অর্থের সময় মূল্যের সাথে দীর্ঘমেয়াদী অর্থায়ন রিলেট করে পড়া যায়। ওইখানকার যে অ্যানুইটি আছে না, ওই অ্যানুইটিটা দীর্ঘমেয়াদী অর্থায়নে কাজে লাগে। তো এই 2টা যেহেতু কাছাকাছি চ্যাপ্টার, 2টাই ভালো করে করে যাও। তাহলে দেখো 1, 2, 3টা অ্যান্সার করতে পারবা। তো পাসকে উঠে গাইতে পারবে না, কিন্তু ভালো রেজাল্ট করতে হলে বাকিগুলোও করতে হবে। এবার মূলধন বাজেটিং, বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিং থেকে জাস্ট 9-10-এর যেগুলো ছিল না, গড় মুনাফার হার এবং পিবিপি আর গড় মুনাফার হার, পিবিপি অ্যান্ড গড় মুনাফার হার, এইগুলো করলেই হবে। কেমন, পিবিপি আর গড় মুনাফার হার করলেই তুমি মোটামুটি এই চ্যাপ্টার থেকে পুরাটা না অ্যান্সার না করতে পারলেও একটা মার্কস পাওয়ার মতো অ্যান্সার করতে পারবা। কেমন, এরপর হচ্ছে ঝুঁকি মুনাফার হার। দেখো ঝুঁকি মুনাফার হার 9-10-এ যে ঝুঁকির অঙ্ক করে আসা হয়েছে সেটা এটার মানে একটা ছোট্ট অংশ ছিল, ইন্টারমিডিয়েটের একটা ছোট্ট অংশ হলো 9-10। তো তুমি তোমার যদি করা না থাকে তাইলে অঙ্ক করতে পারবে না, একটু প্যারা খাবা। তো আমার সাজেশন থাকবে অর্থায়নের সূচনা, অর্থের সময় মূল্য, দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখান থেকে গড় মুনাফার হার আর পিবিপি এইগুলো করলে পাস করতে পারবা। আর ঝুঁকি মুনাফার হার চাইলে স্কিপ করতে পারো, আর যদি স্বল্প সময়ে করতে পারো তো পারলা, নাইলে নাই। এরপর আসো ফিনান্স সেকেন্ড পেপার। ফিনান্স সেকেন্ড পেপার মূলত ব্যাংকিং ও বিমা। তো এইখান থেকে প্রথম কথা হচ্ছে জীবন বিমা পড়বা। বিমা সম্পর্কে মৌলিক ধারণা এটা প্রথমে দেওয়া আছে, কিন্তু ওইটা পড়ো বা না পড়ো জীবন বিমা পড়তে হবে, মাস্ট। জীবন বিমা পড়তে হবে। ব্যাংকের যে হিসাবগুলো আছে, ব্যাংক হিসাব, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক হিসাবের চেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক পড়তে হবে, এই 2টা পড়তে হবে। এরপর হচ্ছে ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, এটা নিয়ে তোমরা চাইলে লিখতে পারবা, ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং ব্যবস্থা। এটার ব্যাপারটা কেমন, এই যে এটিএম কার্ড আমরা ইউজ করি, মোবাইল ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এগুলো যেহেতু এখন সবাই ইউজ করতেছে, তো এটা থেকে বানিয়ে লাগার সুযোগ আছে, বা তুমি যেহেতু জিনিসটা ইউজ করো তুমি এখান থেকে লিখতে পারবা। তো এটা তোমার সিলেবাস রাখো।
এরপর হচ্ছে জীবন বীমার কথা তো বলছি। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এটা সম্পর্কে একটু বলবো। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, দেখো বলবা যে স্যার সবই তো দিচ্ছেন, তাইলে লাভ কি, এটা সাজেশন কি, কথা তা না। কথা হচ্ছে এমনিতেই শর্ট সিলেবাস করছে, তার উপর শর্ট করে সাজেশন বানানো অনেক টাফ। তো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, ওইখান থেকে আমি কী বাদ দিয়ে কী রাখবো বলো, যা বাদ দিচ্ছি এই অনেক। এইগুলো পড়লো, জীবন বিমা, সেন্ট্রাল ব্যাংক, ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এগুলো পড়লে অ্যান্সার করে আসতে পারবা। তাহলে ফিনান্স বেসে এবার কি থাকে, মার্কেটিং। মার্কেটিং যার আছে, মার্কেটিং খুব মজার সাবজেক্ট। মার্কেটিং প্রথম পত্র হচ্ছে, প্রথম যে চ্যাপ্টার আছে উৎপাদন, এটার মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারে ছোট্ট ছোট কিছু অঙ্ক আছে উৎপাদনশীলতা, এগুলা থেকে চাইলে তোমার ফুল মার্কস পাওয়া যায়, অনেক ক্ষেত্রে 10-এ 10 পাওয়া সম্ভব। তো এটা এরপর উৎপাদনের উপকরণ, ভূমি শ্রম মূলধন সংগঠন, ভূমি কি পচনশীল, এইগুলো একটু দেখে যাও। শ্রম পচনশীল, ভূমি নশ্বর বা বিনশ্বর, খ নম্বরে আসে। এবার উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য ডিজাইন, উৎপাদন ব্যবস্থাপনা লাগবে না, পণ্য ডিজাইন পড়বা। এখানে 4 ধরনের ডিজাইন আছে, 4 ধরনের ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন একদম দাড়ি কামা শুদ্ধ বুঝে যাবা কেমন। এবার মান ব্যবস্থাপনা, আচ্ছা মান ব্যবস্থাপনা নাকি উৎপাদন ব্যবস্থাপনা, দুইটার মধ্যে তোমার যেটা ভালো লাগে, উৎপাদন ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, যে কোনো একটা, উৎপাদন ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, যে কোনো একটা, কেমন, সরি, উৎপাদন ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, যে কোনো একটা পড়বা, শেষ। মার্কেটিং, মার্কেটিং প্রথম পত্র শেষ। এরপর আসো সেকেন্ড পেপার। হাতে লেখা খুবই বাজে রকমের বিশ্রী, আমার একটু বুঝে নিও। দেখো মার্কেটিং সেকেন্ড পেপারটা ফুলি বিপণনের উপর ডিপেন্ডেন্ট, মানে বিজ্ঞাপন বিক্রি করবা, আর কি প্রোডাক্টটা বিক্রি করবা, বিজ্ঞাপন ডিসকাউন্ট দিবা, এই সমস্ত ব্যাপার। তো প্রথম কথা যে বিপণন পরিচিতি, প্রথম চ্যাপ্টার তো বাদ দেওয়ার সুযোগ নাই, বিপণন পরিচিতি। এরপর আসছে হচ্ছে বিপণন কার্যাবলী। অ্যাকচুয়ালি এগুলাতে তো পোলাপাইন ফেল করবে না, স্টুডেন্টরা এগুলোতে ফেল করে না, তবে ভালো রেজাল্ট করতে হলে পড়তে হয়। বিপণন কার্যাবলী, বিপণন পরিচিতি। নেক্সট হচ্ছে বাজার বিভক্তিকরণ, এটা আসবে অবশ্যই আসবে। আচ্ছা 3 নম্বর বিক্রয় প্রসারটা দিই, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, এটা পড়তে হবে। নেক্সট হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা টেনে টেনে দেখো, সমস্যা নাই, মানে স্পিড বাড়ায়া দেখ, টেনে টেনে না, টেনে টেনে দেখলে আবার বুঝবা না। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের কি বলবো মার্কেটিংয়ের, এই মার্কেটিং থেকে এইগুলাই পড়ো সেকেন্ড পার্ট থেকে। বিপণন পরিচিতি, বিপণন কার্যাবলী, বিক্রয় প্রসার, বিজ্ঞাপন, মূল্য নির্ধারণ, তখন এইগুলো পড়লে হবে। আর বাজার বিভক্তিকরণ যেটা আছে ওটা চাইলে ওখান থেকে আসবে, কিন্তু একটু ঝামেলা আছে, তো বাজার বিভক্তিকরণও দেখে যাওয়া। হয়ে গেল মার্কেটিং শেষ। এখন আসো আইসিডি। আইসিডি বাদ দেওয়ার মতো কি আছে, বাদ দেওয়ার মতো কিছুই নাই, তবে সাজেশন থাকবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় খুব ভালো করে পড়া, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় খুব ভালো করে পড়া। তৃতীয় অধ্যায়ের যে 2টা তো সেগমেন্ট তৃতীয় অধ্যায়, এখান থেকে সংখ্যা পদ্ধতিটা খুব ভালো করে করা, সংখ্যা পদ্ধতি। ডিজিটাল ডিভাইস থেকে অ্যান্সার করা একটু টাফ হইলেও সংখ্যা পদ্ধতি থেকে অ্যান্সার করা ইজি আছে। তো এই 3টা, আর হচ্ছে তোমার ষষ্ঠ চ্যাপ্টার তো তোমাদের নাই। তো চতুর্থ পঞ্চমের আমি জানি না তোমাদের কেমন প্রিপারেশান আছে। চতুর্থ পঞ্চম থেকে চাইলে যদি মনে হয় তুমি পারবা তাহলে পড়লো, আর নাহলে এই 1, 2, 3-3-এর প্রথম সেগমেন্ট এইগুলা থেকে করলেই পাস করা পসিবল। আইসিডি আর দরকার নাই, আর প্যারা নাই। আইসিডি এরপর আসে বাংলা, বাংলা প্রথম পত্র। দেখো বাংলা এগুলো তো সাজেশন হয় না, তবে
বাংলার প্রথম ঠাকুরদার গল্প পড়বা। ঠাকুরদার কি একটা আছে না, অপরিচিতা, ঠাকুরদা, তারপর হচ্ছে বিলাসী আছে শরৎবাবুর, এগুলা। তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি। দেখো প্রবন্ধ আসবে তো অবশ্যই, অ্যান্সার করা একটু টাফ হয়, তো যদি পারো অ্যান্সার করবো, নাইলে নাই। গল্পগুলো যত সব পড়ে যাবে। এরপর রেইনকোট থেকে 100% কোশ্চেন হবে। 52 দিনগুলি হারাই গেছে না, তো রেইনকোট থেকে 100% কোশ্চেন হবে, এটা আসবে। এই 4টা পড়বা গদ্য। কবিতা থেকে পড়বা হচ্ছে বিদ্রোহী, মাস্ট। বিদ্রোহী পড়বা সোনার তরী। এরপর হচ্ছে 18 বছর বয়স, আছে তো অনেকগুলো। এরপর ফেব্রুয়ারি 1969। এরপর আমি কিংবদন্তির কথা বলছি, বাদ দেওয়া যাবে না, কিংবদন্তির কথা বলছি। তারপরে আসো সহপাঠ থেকে তোমার লাল সালু এবং সিরাজউদ্দৌলা নিজ দায়িত্বে পড়ে নিবা। ইউটিউবে মুভি আছে, চাইলে মুভি দেখতে পারো। এরপর আসো বাংলা সেকেন্ড পেপার। ইন্টারমিডিয়েটে পাস করার জন্য সবথেকে সহজ যে সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। খুব একটু ট্রিকি হইলে বাংলা সেকেন্ড পেপারে ভালো মার্কস উঠানো যায়। দেখো বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম পড়াশোনা বাদ। বানান আর উচ্চারণ, যে বানান শুদ্ধিকরণ, উচ্চারণ শুদ্ধিকরণ আছে না, হচ্ছে বোর্ড, যত বোর্ড আছে সকল বোর্ড, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, সব বোর্ডের উচ্চারণের বানানের শুধু প্রিভিয়াস, এটা বললেই পারবা। তারপর আছে বাক্যান্তর, এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর, এগুলো সব জাস্ট তোমার এইখান থেকে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বলবা। সব সমাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর তাহলে বললাম যে উচ্চারণ, বানান, সমাস, বাক্য রূপান্তর, এগুলো সব জাস্ট প্রিভিয়াস ইয়ার পড়লে এনাফ। এরপর নির্মিত অংশে পারিভাষিক শব্দ আর অনুবাদ থেকে আসবে এবং একটা অ্যান্সার করতে হবে। তো পারিভাষিক শব্দ পড়ো, প্রিভিয়াস ইয়ার, জাস্ট প্রিভিয়াস ইয়ার পড়লে এনাফ। পারিভাষিক শব্দ প্রিভিয়াস ইয়ার পড়বা। এরপরে দিনলিপি প্রতিবেদন থেকে একটা, দেখো দিনলিপি প্রতিবেদন লেখার ফরম্যাটটা জাস্ট দেখে যাবা। আমার প্রতিবেদন লেখার ফরম্যাট দেখবা, দুইটার মধ্যে যেহেতু একটা লিখতে হবে, তো শুধু দিনলিপি বা প্রতিবেদন তোমার যেটা মনে লাগে ওটা ফরম্যাটটা দেখে যাবা, ফরম্যাট। এরপর হচ্ছে ইমেইল আর আবেদনপত্র। ইমেইল হচ্ছে বৈদ্যুতিন চিঠি, আর আবেদনপত্র, এই দুইটার মধ্যে যেমন একটা লিখতে হবে। তো সেক্ষেত্রে তুমি কোনটা লিখবা সেটা তোমার ব্যাপার, যেমন একটা পড়ে যাবা। তাহলে আর সারাংশ, ভাব সম্প্রসারণ থেকে একটা, আমার মনে হয় ভাব সম্প্রসারণ পড়া বেটার। সারাংশ ছোট হয়, কিন্তু লেখা, কনক্রিট লেখা না লিখতে পারলে সমস্যা। তো যেটা তোমার মন চায়, ভাব সম্প্রসারণ বা সারাংশ। এবার সংলাপ, মানে ডায়লগ বা খুদে বার্তা থেকে একটা। এগুলা নির্মিত অংশ, না সাজেশন কি। আচ্ছা, যেহেতু দুইটা থেকে একটা লিখতে হবে, তো একটা সাইড পড়ে গেলে এনাফ, তোমার তো দুইটা পড়ার দরকার নাই, যে কোনো একটা সাইড পড়ে যাও তাইলে হবে। এরপর হচ্ছে রচনা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে কি পড়বা? দেখো আগেকার সময়ে জাস্ট আধুনিক জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা, এটা পড়লে হয়ে যেত, কিন্তু এখন তোমাকে জুলাই গণ অভ্যুত্থান পড়তে হবে। জুলাই গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে এই যে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, তারপরে এই তো বিজ্ঞানের জয়যাত্রা, তিনটা পড়লে এনাফ। জুলাই গণ অভ্যুত্থান, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা আর বিজ্ঞানের জয়যাত্রা, তিনটা বলবা, তিনটা বললে এনাফ, মোর দ্যান ইনাফ। বাংলা সেকেন্ড পার্ট শেষ। এখন আসে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশ নিয়ে আমি কাজ করি না, ইন্টারমিডিয়েট ইংলিশ নিয়ে আমার তেমন কিছু বলারও নাই। তবে ইংলিশ সেকেন্ড পেপারের যে তোমার প্যারাগ্রাফ লিখতে বলে, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, তার জন্য জুলাই রেভলিউশন, আসলে জুলাই রেভলিউশন এখন যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জুলাই রেভলিউশন পড়বা। 3-0 থিওরি পড়তে পারো, 3-0 থিওরি, জুলাই রেভলিউশন, এগুলা পড়তে হবে। আর এই তো মোটামুটি কথাবার্তা শেষ। সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখো। ভিডিওটা ভালো লাগলে বা যদি একটু উপকৃত হও মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কিছু বুঝতে না পারো, তাহলে কমেন্ট করো। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।